আজকের এই আলোচনা এবং এই বিতর্কের সভাপতি, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি আসলে কথা শুনে, দুই দলের যুক্তি তর্ক শুনে আমি একটু কনফিউশনে পড়ে গেছি যে আমার বক্তব্যের লাইনটা, স্ট্যান্ডটা কোন দিকে হবে। এই মুহূর্তে এটি ঠিক যে শিক্ষার্থীরা, বিশেষ করে তরুণরা যেভাবে রাজপথে রক্ত ঝরিয়েছে, যেভাবে নিজেদের জীবন তুচ্ছ করে এই দেশমাতৃকার মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে, তাদের এই মুহূর্তে যে সেন্টিমেন্ট অধিকাংশের, তার বিরুদ্ধে বা তার বিপরীতে কথা বলাটা আমার জন্য আসলে বিব্রতকর এবং কিছু ক্ষেত্রে বলাটাও আসলে অসম্ভব। বিশেষ করে আমি সকালবেলাও দেখেছিলাম, রাতেও দেখেছিলাম। রাতে দেখে শেষ করে মোবাইল এরোপ্লেন মোড করে ঘুমিয়েছিলাম, সকালবেলা অন করে আবার ওই ভিডিওটাই সামনে আসছে। নিশ্চয়ই আপনারা আতিকুল নামে একজন শিক্ষার্থীর একটা ভিডিও দেখেছেন বোধহয়, যার হাতটা আই থিঙ্ক কেটে ফেলেছে। তো তার এখনো তার এত একটা সুন্দর ছেলে, কিন্তু তার দেখেন তার চেহারা খুবই সুন্দর, বাচন ভঙ্গি অন্যরকম, কিন্তু তার হাতটা কিন্তু কেটে ফেলেছে এই আন্দোলন। এবং এখনো তার যে কথাবার্তা, যে প্রয়োজনে আবার নামবো, প্রয়োজনে জীবন দিয়ে দেব, এই যে তরুণদের দেশের প্রতি যে একটা স্পিরিট, আমার আসলে আমিও তাদেরই অগ্রজ হিসেবে, তাদের প্রতিনিধি হিসেবে আমরা ভাবছি যে আসলে এই তারুণ্যের স্পিরিটের আলোকে আগামীর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে কিনা। বিশেষ করে আজকের যেই বিষয় নিয়ে বিতর্ক হচ্ছে যে ছাত্র শিক্ষার সুষ্ঠু পরিবেশের ছাত্র রাজনীতি অন্তরায় কিনা। তো আমার মনে হয় যে আমাদের বিশ্ববিদ্যালয়ের, যেটা আমাদের আজকের সভাপতি 10 দফা প্রস্তাব উত্থাপন করেছে, সেখানে তিনি পরিষ্কারভাবেই বলেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্টেক হোল্ডার, ছাত্র, শিক্ষক, সিনেট, সিন্ডিকেট এবং অন্যান্য অংশীজনরা মিলে ঠিক করবে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, এবং সেটা কোন পদ্ধতিতে থাকবে। প্রথমত আমি এখন না, অনেক আগে থেকে ব্যক্তিগতভাবে ছাত্র রাজনীতি এই শব্দটার পরিবর্তনের পক্ষে ছিলাম, যে এটা কি স্টুডেন্ট পলিটিক্স না স্টুডেন্ট অ্যাক্টিভিজম হবে শব্দটা। এই ক্ষেত্রে এই ন্যারেটিভের পরিবর্তন কিংবা টার্ম পরিবর্তন আমার মনে হয় যে এখন একটা বিবেচনার বিষয়। ছাত্র রাজনীতি আসলে ক্যাম্পাসে তো ছাত্র রাজনীতি বলতে আমার মনে হয় যে ওইভাবে এটাকে ছাত্র রাজনীতি না, এটা শিক্ষার্থীদের যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের একটা পার্ট, তাদের লিডারশিপকে এক্সপ্লোর করার জন্য। সেই জায়গা থেকে আমার মনে হয় ছাত্র রাজনীতি এইখানের এই বাক্য ব্যবহারে, শব্দের ব্যবহারে বোধহয় আমাদের এখন চিন্তা করা দরকার, এটা আমরা বলবো কিনা। এই রাজনীতি বলার ফলেই কিন্তু এই যে আমাদের দেশের কালচারে যে রাজনীতির মধ্যে একটা প্রভাব, সেটা তো ছাত্রদের মধ্যেও গড়ে উঠছে। আর বিশেষ করে আমাদের আমাদের দেশে বৃহৎ রাজনৈতিক দলগুলোর যে রাজনৈতিক কালচার, ছাত্র রাজনীতি কিন্তু তার বাইরে না। বাংলাদেশের বয়স এই 53 বছর স্বাধীনতার, এই স্বাধীনতা 53 বছরে বোধহয় আমরাই, বিশেষ করে 2019 সালে বৃহৎ কোনো ছাত্র রাজনৈতিক সংগঠনের সমর্থন ছাড়া একটা স্বতঃস্ফূর্ত ছাত্র সংগঠন থেকে 28 বছর পরে ডাকসু নির্বাচন হয়েছে। সেখানে আমি এবং আমার প্যানেল থেকে সমাজসেবা সম্পাদক পদে আরেকজন জয়লাভ করেছিল। প্রকৃত ফলাফলটি এখন হয়তো সেই সময়ের এনএসআইয়ের ডিরেক্টর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত গোয়েন্দা সংস্থা সহ প্রশাসন দায়িত্ব পালন করেছে, তাদেরকে এখন যদি জিজ্ঞাসাবাদ করা হয়, প্রকৃত ফলাফলটা জানা যাবে। আমার জানা মতে আমরা সেই প্যানেল থেকে 11টি পদে জয়লাভ করেছিলাম। কিন্তু আপনারা নিশ্চয়ই খেয়াল করেছিলেন যে একটা ছাত্র সংসদের নির্বাচন, ভোট শেষ হয়েছিল 2টায়, কিন্তু ফলাফল ঘোষণা হয়েছে রাত্র প্রায় 3:45টায়। তো জাতীয় নির্বাচন যেভাবে ইঞ্জিনিয়ারিং করা হচ্ছিল, ঠিক ডাকসু নির্বাচন ওইভাবে ইঞ্জিনিয়ারিং করে ফলাফলটা ঘোষণা করা হয়েছিল। তো এইভাবে আমরা একটা ভিন্ন পরিস্থিতি ক্যাম্পাসগুলোতে তৈরি করতে সক্ষম হয়েছিলাম, কারণ এই ছাত্র রাজনীতির যে দলীয় প্যাটার্ন, সেটা একটা অসুস্থ চর্চার কারণে সাধারণ শিক্ষার্থীরা ওই রাজনীতি বিমুখ হচ্ছিল। বিপরীত দিকে আমাদের দিকে কিন্তু আবার শিক্ষার্থীদের বড় একটা অংশ আগ্রহী হচ্ছিল। সমস্ত বিশ্ববিদ্যালয় এই পরিস্থিতির মধ্যেও কিন্তু আমরা একদল শিক্ষার্থীদেরকে পরিবর্তনশীল ছাত্র রাজনীতি, যেটা ছাত্র অধিকার পরিষদের মাধ্যমে আমরা শুরু করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে
দলীয় দাসত্ব ও লেজুর বৃত্তি মুক্ত ছাত্র রাজনীতি, যার ফলেই কিন্তু আজকের এই যে আমাদের সম্মানিত দুজন উপদেষ্টা আপনারা লক্ষ্য করছেন যে তারা এই ছাত্র অধিকার পরিষদই তাদের রাজনীতির হাতে খড়ি। এমনকি আজকে আপনারা যাদেরকে নিয়ে কথা বলেন বা এই সময়ের পরিচিত মুখ আব্দুল কাদের, হান্নান, আহনাফ সাইদ থেকে শুরু করে এই সমন্বয়ক কিংবা নেতৃবৃন্দের বড় একটা অংশই কিন্তু ছাত্র অধিকার পরিষদের রাজনীতির মাধ্যমে বা স্টুডেন্ট অ্যাক্টিভিজম থেকে তাদের হাতে খড়ি, এবং অল্প সময়ের মধ্যে সেটা ছাত্র অধিকার পরিষদের রাজনীতির মাধ্যমে এটা প্রমাণ করতে পেরেছে যে এই বৃহৎ ছাত্র রাজনীতির বাইরে কি সুন্দরভাবে উপযুক্ত নেতৃত্ব তৈরি করা যায়। রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশন থেকে নিবন্ধনের সময় কতগুলো শর্ত তাদেরকে মানতে হয়। নির্বাচন কমিশনের বিধিতে স্পষ্ট বলা আছে যে রাজনৈতিক শ্রমিক এবং ছাত্র সংগঠন রাজনৈতিক দলের কোনো অঙ্গ সংগঠন বা ভ্রাতৃপ্রতিম সংগঠন হবে না। কিন্তু ছাত্রলীগ সবসময় তারা আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন কিংবা ছাত্র দল অন্যান্য সংগঠনগুলো এই পরিচয় বা এটা অবস্থান ব্যক্ত করে আসছে। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের কিন্তু দেখার দায়িত্ব ছিল যে রাজনৈতিক দল হিসেবে বিএনপি কিংবা আওয়ামী লীগ, যেহেতু মেজর দুটো পার্টি, আমি তাই দুটো পার্টির কথা বলছি, এখন আমরা একটা রাজনৈতিক দল হয়ে উঠার চেষ্টা করছি, এখনো হয়তো পরিপূর্ণভাবে উঠি নাই, কাজে আমাদেরও যদি সেখানে ইনভলভমেন্ট থাকে আমাদেরকেও বলতে পারবে। কিন্তু নির্বাচন কমিশনের কিন্তু এটা দেখার দায়িত্ব যে রাজনৈতিক দলগুলো ছাত্র এবং শ্রমিকদেরকে ব্যবহার করছে কিনা, কি প্রক্রিয়ায় ব্যবহার করছে। আমাদের দেশে এই যে আমরা বারবার বলছি যে গত 53 বছরে একটা রাষ্ট্র টিকে থাকে কতগুলো প্রতিষ্ঠানের উপরে দাঁড়িয়ে, সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু আমরা গড়ে তুলতে পারিনি। আজকে আমাদের বিচার বিভাগ বলেন, নির্বাচন কমিশন বলেন, আমাদের মানবাধিকার কমিশন বলেন, একটা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে পারি নাই। যার ফলে রাষ্ট্র আমরা দেখেছি যে গত 15 বছরে একটা কর্তৃত্ববাদী শাসনের মধ্যে দিয়ে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে। তার এখন এই পরিবর্তিত বাংলাদেশে আমরা বলছি যে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সেখানে শিক্ষার্থীরা যেই সংগ্রাম এবং ত্যাগের মধ্যে দিয়ে, নেতৃত্বের মধ্যে দিয়ে জাতিকে এই পরিবর্তন এনে দিল, আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের কি অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার কাজ কি, শিক্ষা কেন মানুষ গ্রহণ করে? শিক্ষার কাজ মানুষের মধ্যে মূল্যবোধের সৃষ্টি করা। শিক্ষার কাজ মানুষের মধ্যে যে গুণাবলী আছে সেগুলোর পরিপূর্ণ বিকাশ, কার কোথায় এক্সপার্টিজ আছে। তো আজকে যদি আমরা সেই সঠিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা না দিতে পারি তাহলে তো ছাত্র রাজনীতি আমাদের চলবে না। বাইরের অনেক দেশে যেটা আমরা বলেছি যে ট্রাফিক ব্যবস্থার সম্পর্কে ছাত্রদেরকে ধারণা হয়, আপনি আপনার মেয়ে বন্ধুর সাথে বিশ্ববিদ্যালয়ে কিংবা চাকরির কর্মক্ষেত্রে কি বিহেভ করবেন, কোন ধরনের অ্যাটিটিউড হওয়া দরকার, এটা সম্পর্কে বেসিক কিছু শিক্ষা থাকে। আমাদের এটা শেখানো হয়, কারণ আমাদের দেশে ছাত্রদের শিক্ষা দেওয়া হয় কিংবা শিক্ষার্থীদেরকে অনেক কিছু ট্রল করে, অনেকে আবার ক্রিটিসিজম করে যে এইটা কি শিক্ষার্থীদের কি শেখানো দরকার আছে কিনা, এটা তো এমনি এমনিই জেনে যাবে। এই ধরনের কিছু আবার ট্যাবু আছে, যে কথাগুলো বলা আমাদের বর্তমান এই সমাজে ঝুঁকিপূর্ণ। কাজে সেই জায়গা থেকে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হলে ছাত্র, শিক্ষক এবং সমাজের পরিবেশও সেই মাত্রায় নেওয়া লাগবে। আজকে ছাত্র রাজনীতির কথা আপনারা বলছেন, এই যে বাংলাদেশ থেকে গত 15 বছরে 16 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, এই টাকা কি ছাত্ররা পাচার করেছে? আপনার এক্সাম্পল বলতে পারবেন যে ফরিদপুরের একজন ছাত্রনেতা 2000 কোটি টাকা পাচার করেছিল, সেই টাকাটা তো রাজনীতিবিদদের ছিল, শুধু তাকে ব্যবহার করেছে। কিংবা আমাদের দেশের এই যে এখন ব্যবসায়ী মাফিয়া তৈরি হয়েছে, যারা বলা চলে সৃষ্টিকর্তার পরে তারা বাংলাদেশের মানুষের রুটি এবং রিজিক নিয়ন্ত্রণ করছে। 8 থেকে 10টা বড় বড় কোম্পানি, বসুন্ধরা কিংবা এস আলম, এরকম বড় বড় মাফিয়া কোম্পানি, তারা কিভাবে আজকের এই বড় শিল্প প্রতিষ্ঠানে পরিণত হয়েছে? পরিশ্রমের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে জনগণের টাকা, হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে আজকে সালমান এফ রহমান, ধরেন আজকে যদি সরকার পরিবর্তন না হতো তাহলে তো এই ধরনের অনুষ্ঠানে সালমান এফ রহমানরা চিফ গেস্ট থাকতো। তারা আপনাদেরকে সৎ হওয়ার জন্য, আদর্শবান হওয়ার জন্য রাষ্ট্র বিনির্মাণের উপদেশ দিত, আর তারা আপনার হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রের মেরে দিয়েছেন, দেশের টাকা বাইরে পাচার করছেন, ছেলের বিয়ে দেন 500 কোটি টাকা খরচ করে। তো এই যে জাতীয় রাজনীতিতেও যে আমাদের একটা সামগ্রিক মূল্যবোধের অবক্ষয় এবং অসৎ এবং অসাধু লোকগুলো যে জাতীয় রাজনীতি নিয়ন্ত্রণ করছে, এইখানে যদি পরিবর্তন না হয়, আপনি ছাত্র রাজনীতি পরিবর্তন করে তো কিচ্ছু করতে পারবেন না। শিক্ষামন্ত্রী হিসেবে এখন একটা ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার কতদিন থাকবে?
আপনারা কতদিন চান? অনেকে বলছে যে সরকার 6 মাস থাকতে পারে, 1 বছর থাকতে পারে। প্রকৃত অর্থে আমি এখন বললে আবার অনেকে নানা বক্তব্যটাকে ব্যাখ্যা করবে। আমি মনে করি সরকারের ন্যূনতম 2 বছর থাকা দরকার। এখন এই কথাটাকে আমি এখন বলছি না, আপনারা ইউটিউবে যান, 6 মাস 1 বছর আগে আমার বক্তব্য পাবেন। আমরা বিগত সময় বলেছিলাম যে 2 বছরের জন্য একটা জাতীয় ঐক্যমতের সরকার দরকার, যারা এই রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন এনে রাষ্ট্রকে একটা মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে। এখন যদি 1 বছর 6 মাসের মধ্যে একটা নির্বাচন হয়, আপনাদের কি মনে হয় বিদ্যমান ব্যবস্থার খুব বেশি পরিবর্তন হবে? এখন যারা সম্ভাব্য দল আছে ক্ষমতা আসার মতো, আমরা তো দেখেছি যে এই দলগুলো অতীতেও এই দলগুলোই ক্ষমতায় ছিল, তাদের কর্মকাণ্ড চরিত্র দেখেছে। রাতারাতি তো চরিত্রের বদল হবে না। সেই জায়গা থেকে এখন বর্তমান যে সরকার আছে, তারা আপনার আমাদের সকলের সমর্থিত সরকার। আজকের যে এই বিতর্কে এই জায়গাটাতে যে সুন্দর যে যুক্তির আকাশে প্রতিবাদী সূর্য, তুমি সাইদ তুমি মুগ্ধ, দুজন আমাদের এই আন্দোলনের শহীদদের নামকে কানেক্ট করে একটা ছন্দ লেখা হয়েছে। তো এই শহীদদের যে স্পিরিট ছিল একটা পরিবর্তনের বাংলাদেশ, এই আন্দোলনে কেন কৃষক শ্রমিক জীবন দিল? তারা বিসিএস দেবে, তারা এমপি হবে, মন্ত্রী হবে না। তারা চেয়েছিল যে সরকার পরিবর্তনের পরে দ্রব্যমূল্যের দামটা যদি কমে, সরকার পরিবর্তনের ফলে আমি যদি একজন মুক্ত সাংবাদিক হিসেবে আমি লিখতে পারি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমি আমার মর্যাদা নিয়ে বাস করি, তাহলে তাদের জন্য এই পরিবেশ নিশ্চিত করতে হলে রাজনীতিতেও পরিবর্তন দরকার। এই সরকার একটা অরাজনৈতিক সরকার, রাষ্ট্র পরিচালনা একটা রাজনীতি। সুতরাং অরাজনৈতিক ব্যক্তিদের দিয়ে একেবারে পূর্ণ রাজনীতি কিংবা পরিপূর্ণভাবে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। আমরা যেটা বলেছিলাম যে এই অরাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি রাজনৈতিকভাবে বিভিন্ন দল থেকে কিছু প্রতিনিধি নিয়ে এটাকে একটা ইনক্লুসিভ গভর্নমেন্ট করা যায়, যেটাকে আপনারা জাতীয় ঐক্যমত্যের সরকার বলেন বা জাতীয় সরকার বলেন। কারণ হচ্ছে রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলগুলো এই সরকারের সবচেয়ে বড় সহযোগী পার্টনার হবে। সেখানে রাজনৈতিক দলগুলোর সাথে যদি সরকারের দূরত্ব থাকে, রাজনৈতিক দলগুলো কেউ কেউ বলছে সরকার আবার বিগত অনিলেভেনের মতো একটা কিংস পার্টি তৈরি করে কিনা, বিরাজনীতিকরণ প্রক্রিয়ার দিকে যায় কিনা, সেই জায়গা থেকে 2 বছরে অনেক রাজনৈতিক দল একমত হবে না। কিন্তু যখন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এখানে থাকবে, তখন কিন্তু তারা বুঝতে পারবে যে সরকার কি হচ্ছে, তারা জানতে পারছে। তাহলে এখন কথা হচ্ছে রাজনৈতিক দলের প্রতিনিধিরা সরকারে কি প্রক্রিয়ায় যুক্ত হবে। আমরা পরিষ্কারভাবে মনে করি যে যারা অন্তর্বর্তীকালীন সরকারে থাকবে, তারা আগামী 5 বছর কোনো সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারবে না। সেই বিধানটা কিংবা সেই কমিটমেন্টটাও জাতির সামনে তাদের উপস্থাপন করা লাগবে যে আপনারা যারা আসবেন আগামী নির্বাচনে তো অংশগ্রহণ করবেনই না, আগামী 5 বছর আপনারা রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন না। এই শর্তে রাজনৈতিক দল থেকে কিছু প্রতিনিধি নিয়ে গভর্নমেন্টের কাঠামোটা বৃদ্ধি করা যায়। অন্যথায় আমরা 2 বছর বললে 6 মাসও এই গভর্নমেন্ট চালানো খুব মুশকিল হয়ে যাবে। কারণ আপনারা লক্ষ্য করেছেন যে এই রকমের একটা জনসমর্থনের সরকার এখনই কিন্তু জনগণের সমর্থন হারাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমরা দেখতে পাচ্ছি, দাম কমছে না। জ্বালানি ক্রাইসিস আমরা লক্ষ্য করছি, আরও সামনে সংকট বাড়তে পারে। বিদেশি যেমন একদিকে আমরা সহযোগিতা পাচ্ছি, তো একটা বিষয় আছে। কাজে সেই জায়গা থেকে সরকার যদি রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটা ইনক্লুসিভ গভর্নমেন্ট না করে, তাহলে এই গভর্নমেন্টও বিপদে পড়বে। আর এই গভর্নমেন্টের বিপর্যয় মানে আমাদের পুরো জাতির বিপর্যয়। সেই জায়গা থেকে আমরা বলছি, যেটা আমাদের হেড অফ দ্য গভর্নমেন্ট যেটা বলেছে যে আপনারা অন্তত মাসে একটা চিঠি লিখবেন। আমরা পরিষ্কারভাবে এই জন্য গভর্নমেন্টের উইকনেস, দুর্বলতার সাইডটা নিয়ে সমালোচনা করতে চাই। গণমাধ্যমের বন্ধুরা এখানে একটা ওয়াচডগের ভূমিকা পালন করতে পারে। এখন আর তাদের অফিসে কেউ ফোন দিবে না, এই নিউজ দেখানো যাবে না, অমুককে টক শোতে ডাকা যাবে না। যদি আপনাদেরকে বলে আপনারা রাস্তায় দাঁড়ান, আপনাদের পেশাদারিত্বের জায়গায় এখন আপনারাও মাথা তুলে দাঁড়ান। অনেকদিন আপনাদের কলমকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, এখন সবাই মুক্ত। কাজে সেই জায়গা থেকে আমরা বিশেষ করে সকলের প্রতি, সরকার, নাগরিক, সংবাদকর্মী সকলের প্রতি আহ্বান জানাবো যে রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনার জন্য যার যার জায়গা থেকে যেই ভূমিকাটি রাখা দরকার সেটি যেন আমরা রাখি। এবং আজকের আলোচনার বিষয়ের আলোকে আমি সর্বশেষ দুটো কথা বলে শেষ করতে চাই, যে সেটি হচ্ছে আজকে আমি এখানে নিশ্চয়ই ইটস অ্যান অনার অ্যান্ড প্রিভিলেজ ফর মি টু বি হিয়ার, যে আজকে এখানের এরকম একটা সম্মানিত অনুষ্ঠানে আমি প্রধান অতিথি হয়ে এখানে এসেছি। আমার এইখানকার আসার মানে যোগ্যতাটাকে, আমি এখান থেকে কিভাবে আসছি? আমি তো এই ছাত্র রাজনীতির মাধ্যমে আসছি। এটাও তো একটা ছাত্র রাজনীতি বলেন বা স্টুডেন্ট অ্যাক্টিভিজম বলেন, তারই পার্ট। এবং আমার মধ্যে যে নেতৃত্বের গুণাবলী, অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ করা,
কিংবা জনগণের অধিকার আদায়ের জন্য যে লড়াইটা করা, সেটা আমি এই রাজনীতির মধ্যে দিয়ে শিখেছি। সুতরাং এইরকমের একটা প্রসেস যদি না থাকে, তাহলে তো আমার মতো কিংবা আমার চেয়ে আরো বড় নেতা তৈরি হওয়ার পথটা বন্ধ হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে প্রথাগত ছাত্র রাজনীতির পরিবর্তে প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন চালু করা দরকার। আর ছাত্র সংসদ যদি নিয়মিত থাকে, এই প্রথাগত রাজনীতি এমনিতেই শেষ হয়ে যাবে, অটো শেষ হয়ে যাবে, এটা বিশ্বাস করেন। সেই জায়গা থেকে আমি প্রত্যেকটি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে অনুরোধ করব, অনতি বিলম্বে আপনারা কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান। ছাত্র সংসদ নির্বাচনে যারা প্রতিযোগিতা করবে, যারা জয়লাভ করবে, তারা তো আপনারা বলেছেন যে বিশ্বজিতের কোনো হত্যাকারী মেন্টালিটির মানুষকে তো ছাত্ররা ভোট দিয়ে নেতা বানাবে না, কিংবা কোনো রেপিস্টকে তো শিক্ষার্থীরা সমর্থন করবে না। সুতরাং অবশ্যই যারা শিক্ষার্থী বান্ধব, শিক্ষার্থীদের সাথে যাদের সুসম্পর্ক আছে, আপনাদের মতো যারা বিতার্কিক সাংস্কৃতিক মনা, তারাই কিন্তু নির্বাচিত হবে। আপনি জাস্ট দুটো উদাহরণ দিতে পারে। আপনারা বলছেন ছাত্র রাজনৈতিক নেতৃবৃন্দের জায়গা থেকে ধরেন আপনারা অনেককে চোখে দেখেন, লাইক স্বাধীনতার এখনো যারা জীবন্ত কিংবদন্তি আছেন, আসম আব্দুর রব ভাই, সেলিম ভাই, কিংবা ওই আমলে যদি কল্পনা করেন 60-এর দশকের দুজন নারী ডাকসুর ভিপি ছিলেন, একজন মাহফুজা খানম, আরেকজন মতিয়া চৌধুরী। তো তাদের মতো ওই আমলে দুইজন নারী, কেন ইমাজিন যে ওইরকম একটা কনজারভেটিভ সোসাইটি বা ওই সময়ে একটা রক্ষণশীল কিছুটা তো ছিল, সেই আমলে দুজন নারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি হয়েছেন। এবং সে সময় ছাত্র সংগঠনগুলোর মধ্যে আপনার মতিয়া চৌধুরীর একটা স্ট্রং মানে গ্রুপ তাকে সমর্থন করতো, মতিয়া মেনন গ্রুপ হিসেবে সেই সময় খুব স্ট্রং একটা ছাত্র রাজনীতির পার্ট ছিল। তাহলে আজকের রাজনীতিতে কেন আমাদের নারীরা এগিয়ে আসছে না? প্রত্যেকটা রাজনৈতিক দলের নির্বাচন কমিশন থেকে বলা আছে যে 33% নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা। ক্ষমতায় তো দুটো বৃহৎ দলের নারী নেত্রী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, বাট তারা তো নারীদের প্রতিনিধিত্ব কিন্তু এনশিওর করতে পারেন নাই। সুতরাং সামগ্রিক পরিবেশটা যদি আমরা পরিবর্তন না করতে পারি, তাহলে কিন্তু আসলে শুধু একটা জায়গায় পরিবর্তন হলে সেই পরিবর্তনটা হবে না। তো আমার এখানে কিছু প্রশ্ন অনেকে করেছেন, তো সেই বিষয়ে আমি তাহলে একটু উত্তর দেবো নাকি। একজনে প্রশ্ন করেছেন যে বিগত সময়ে প্রশাসন সহ বিভিন্ন ব্যক্তি বিশেষ আপনার উপর যে জুলুম নির্যাতন হয়রানি করেছে, তাদের বিরুদ্ধে কোনো মামলা করবেন কিনা। কথিত আছে এখন ছাত্র রাজনীতি করলে বাড়ি। আচ্ছা, তো বিগত সময়ে প্রশাসন সহ বিভিন্ন ব্যক্তি বিশেষ আমার উপরে যে জুলুম হয়েছে, প্রথম কথা আমি ব্যক্তিগতভাবে কারো বিরুদ্ধে মামলা করতে চাই না। আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। আমাকে যারা শারীরিকভাবে আঘাত করেছে, বিভিন্নভাবে আমাকে লাঞ্ছিত করেছে, তারা যদি আমার অফিসে আসে, আমি সবার সাথে খুব বুক